আচ্ছা, আমরা যে এক্সপেরিমেন্টটা করবো, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে আমার যে বিটা রেডিয়েশন বা বিটা পার্টিকেল এমিট হবে ওইটার এন্ড পয়েন্ট এনার্জি বের করা। এখন এন্ড পয়েন্ট এনার্জি বলতে কী বোঝায় আর বিটা রেডিয়েশন কখন ইমিট হয়, কীভাবে ইমিট হয়, ওটা আমরা একটু দেখবো আর কি। দেখার পরে আমরা টেবিলে কীভাবে কাজ করবো ওটাতে ফিরে যাব। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাকচুয়ালি বিটা পার্টিকেল বলতে কী বোঝায়। বিটা পার্টিকেল আর কিছুই না, দুই টাইপের বিটা রেডিয়েশন করতে পারে। একটা হচ্ছে বিটা প্লাস আর একটা হচ্ছে বিটা মাইনাস। তো আমরা এইখানে যে বিটা রেডিয়েশনে নিয়ে আমরা দেখবো যেটার এন্ড পয়েন্ট এনার্জি আমরা মাপবো ওটা হচ্ছে বিটা মাইনাস, যেটা হচ্ছে একদম মানে সিমিলার টু ইলেকট্রন, বাট এটার সোর্সটা জাস্ট নিউক্লিয়াস, এতটুকুই ডিফারেন্স। আচ্ছা, এখন কি ঘটে, আমরা যে সোর্স নিছি এটা হচ্ছে স্ট্রনসিয়াম, যেটার মানে হচ্ছে অ্যাটমিক মাস যেটা আছে এটা হচ্ছে 90, অ্যাটমিক মাস নাম্বারটা হচ্ছে 90 আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 38। এখন এইটার আমি যদি বাইন্ডিং এনার্জি কার্ভ দেখি ওইটা হচ্ছে আনস্টেবল। এই আনস্টেবল নিউক্লিয়াসটা স্টেবল হওয়ার জন্য ও করেসপন্ডিংলি একটা নিউট্রনকে প্রোটনে কনভার্ট করে। একটা নিউট্রনকে প্রোটনে কনভার্ট করলে যেটা হবে আমার এইখানে প্রোটন নাম্বারটা বেড়ে যাবে এবং ওইটা স্ট্রনসিয়াম থেকে ইট্রিয়াম হয়ে যায় আর কি। আর যেহেতু নিউট্রন প্রোটনে কনভার্ট হয়েছে এই জন্য মাস নাম্বারটা বাড়বে না। এইটার মানে এই আমার যে প্রোটন বেড়ে গেল তার মানে তো চার্জ বেড়ে গেছে 39 পরিমাণে প্রোটনের চার্জ, কারণ নিউট্রন ছিল নিউট্রাল। ওইটারে ব্যালেন্স করার জন্য আমার বিটা পার্টিকেলটা এমিট হয়। আর আমি যখন এই জিনিসটা দেখব যে আমার যেই নিউটনের মাস আছে এটা আমি জানি প্রোটনের মাস থেকে স্লাইটলি গ্রেটার আর কি, মানে কিছুটা বড় আর কি। তো যখন একটা নিউটন প্রোটনে কনভার্ট হয় তো কিছু পরিমাণে তো মাস কমে গেছে, যে একটা নিউটন থেকে প্রোটনের মাস যেহেতু কম তাহলে বাকি মাসটা কী হবে, বাকি মাসটা এনার্জি হিসেবে রিলিজড হবে। ওই এনার্জিটা কে পাবে, ওই এনার্জিটাই এই যে ইমিটেড বিটা পার্টিকেলটা আছে মানে ইলেকট্রনটা আছে এই বিটা পার্টিকেলটা কাইনেটিক এনার্জি হিসাবে পাবে এবং ওই এন্ড পয়েন্ট এনার্জিটাই আমি মাপতে পারছি। তাহলে কি যে কোনো বিটা পার্টিকেলের কাইনেটিক এনার্জিটার আমি এন্ড পয়েন্ট এনার্জি বলতেছি না। এর মধ্যে কিছু কিছু বিটা পার্টিকেল থাকবে যাদের এনার্জি থাকবে অনেক বেশি, কারো থাকবে কম। যেই বিটা পার্টিকেলটা এই ইমিটেড বিটা পার্টিকেলগুলোর মধ্যে যেই পার্টিকেলটার এনার্জি সবচেয়ে বেশি তার এনার্জিটার আমরা বলবো হচ্ছে এন্ড পয়েন্ট এনার্জি। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যে পার্টিকেলটা থাকবে ওটাকে আমরা বলবো এন্ড পয়েন্ট এনার্জি। এবার এই এন্ড পয়েন্ট এনার্জিটা আমরা মাপবো কীভাবে, ওইটা মাপার জন্য আমরা এইখানে ইম্পেরিক্যালি একটা ফর্মুলা ডেভেলপ করছি যে আমার যদি আমি এইখানে থিকনেসগুলো ইউজ করব, যে অ্যাবজর্বারগুলো ইউজ করব যে যাতে বিটা পার্টিকেলের এনার্জিটারে একটু লো করতে পারে বা থামাইতে পারে, ওই রেঞ্জটা যদি এরকম আসে যে আমার রেঞ্জটা যদি 0.3 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে এরিয়াল ডেন্সিটিটা যদি এর থেকে কম আসে তাহলে আমি এই ফর্মুলা ইউজ করে আর ভ্যালু বসায় এনার্জি ক্যালকুলেট করবো এন্ড পয়েন্ট এনার্জি। আর যদি এটা থেকে বড় আসে তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমি এন্ড পয়েন্ট এনার্জিটা ক্যালকুলেট করব। এইবার এই জিনিসটা করার আগে আমি যেই মানে যন্ত্রটা নিয়ে কাজ করব এটা আমরা আগেও দেখছি যে এটাকে কীভাবে সেটিং দিতে হবে আর অপারেটিং ভোল্টেজটা কীভাবে মাপতে হবে। এখন আমরা জাস্ট অপারেটিং ভোল্টেজটা কীভাবে মাপবো, এই স্ট্রনসিয়াম সোর্সটা আমরা ইউজ করবো বিটা পার্টিকেলের জন্য। এই জন্য স্ট্রনসিয়াম সোর্সটা আমি প্রথমে দিব, দেওয়ার পরে সেমভাবে যেভাবে আমরা অপারেটিং ভোল্টেজটা মাপছিলাম এর আগের এক্সপেরিমেন্টে ওইভাবে আমরা সেমভাবে রিডিংগুলো নিয়ে অপারেটিং ভোল্টেজটা বের করবো। এটা হচ্ছে আমাদের প্রথম টেবিল। এই যে ফার্স্ট টেবিলটা একদম হুবহু জাস্ট আগের মতোই এই যন্ত্রটার অপারেটিং ভোল্টেজ বের করা এবং একটা সোর্স দিয়ে কোন সোর্সটা দিব, যেই সোর্সটা আমরা এই এক্সপেরিমেন্টের জন্য ইউজ করবো ওই সোর্সটাই দিব। এটার মাধ্যমে আমরা অপারেটিং ভোল্টেজ করে ফেললাম। এরপরে সেকেন্ড টেবিলটা হচ্ছে আমরা এবার ডিফারেন্ট থিকনেস দিতে হবে। থিকনেস দিয়ে তারপরে আমার এই এন্ড পয়েন্ট এনার্জির জন্য যে রেঞ্জটা দরকার ওটা বের করা লাগবে। ওটা বের করার জন্য আমরা জাস্ট হালকা করে একটু এখানে দেখে নিব যে এক্স্যাক্টলি কী ঘটবে। প্রথম কথা আমি চাচ্ছি ওই মিনিমাম থিকনেসটা বের করতে, যেই থিকনেসের জন্য এইখান থেকে যারা আমি যদি একটু খুলে দেখাই যে এইখান থেকে কিছু রেডিয়েশন বেরোবে আর কিছু আছে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের বা এনভায়রনমেন্টের রেডিয়েশন। তো আমি চাচ্ছি যদি এরকম হয় আমি এরকম একটা থিকনেস দিতে পারি যাতে করে সোর্সের থেকে যতগুলো বিটা পার্টিকেল বেরিয়েছে সবাই এইখানে অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে তাদের কারণে কাউন্ট তো আমি এখানে পাবো না, তাহলে এইখানে তখন কার জন্য শুধু কাউন্ট পাবো, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কাউন্টের জন্য কাউন্ট পাবো। তার মানে যেই থিকনেসটা দেওয়ার পরে আর এর যেই ভ্যালুর পরে আমার ব্যাকগ্রাউন্ড কাউন্ট যা আসবে ওইটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল আসবে হচ্ছে আমার সোর্স দেওয়ার পরে কাউন্টের। ওইটা হওয়ার মানে কি, মানে সোর্স থেকে যারা বেরিয়েছিল তারা আর এটা পার করে যাইতে পারে না যে ওরা গিয়ে এখানে কাউন্টে কন্ট্রিবিউট করবে। তখন আমি বুঝে যাবো আমি ওই থিকনেস পেয়ে গেছি যেই থিকনেস সবগুলো বিটা পার্টিকেল রে। আচ্ছা, তখন আমি বুঝবো যে আমি ওই থিকনেসটা পেয়ে গেছি যেই থিকনেসের কারণে যতগুলো বিটা পার্টিকেল মিট হয়েছিল তারা সবাই এখানে অ্যাবজর্ব হয়ে গেছে এবং তারা কেউ গিয়ে কাউন্টে বাড়াইতে পারে নাই। ওই থিকনেসটাই আমার লাগবে যার জন্য ম্যাক্সিমাম এনার্জির পার্টিকেলটাও এইখানে অ্যাবজর্ব হয়ে গেছে, কাউন্টে কন্ট্রিবিউট করতে পারে নাই। ওই লাস্ট
যেই মিনিমাম ভ্যালুটাতে এটা পেয়ে যাবো, এরপরে বাড়াইলে তো আমি আরও ওগুলোর ক্ষেত্রেও সেম ঘটনা পাবো, কিন্তু মিনিমাম যেটাতে এই ঘটনা ঘটবে ওইটা হবে আমার রেঞ্জ। ওইটা বসায় আমি কাউন্টটা ক্যালকুলেট করবো। এখন যদি আমি দেখি রিডিংটা আমি কীভাবে নিব। আচ্ছা, এই সেকেন্ড টেবিলটাতে আমি যেভাবে রিডিংটা নিব এটা একটু বলে নিই, তারপরে এখানে দেখাবো আর কি। এখানে আমরা ডিফারেন্ট থিকনেস নিব, এবং থিকনেস নেয়ার পরে থিকনেস থাকবে, বাট আমার প্রথমে সোর্স থাকবে না, জাস্ট থিকনেস সহ আমি ব্যাকগ্রাউন্ড কাউন্টটা নিব। আমি আরেকবার রিপিট করতেছি, থিকনেস থাকবে কিন্তু সোর্স থাকবে না। ফর এক্সাম্পল আমি এই ওটা দিলাম, এবং যেই হাইটে সবগুলো রাখবে সবগুলোর ক্ষেত্রে সেম। এই যে থিকনেস থাকবে কিন্তু সোর্সটা আমি ভিতর থেকে বাইরে করে ফেলবো। এরপরে আমি যেই কাউন্টটা পাবো ওই অপারেটিং ভোল্টেজে, ওইটা হবে আমার উইদাউট সোর্সের যে কাউন্ট, মানে ব্যাকগ্রাউন্ড কাউন্ট, কিন্তু থিকনেস থাকবে। এটা আমি দেখব যে আমার এখন কাউন্টটা কত আসে। এই যে আমি থিকনেস থাকাকালীন বাট উইদাউট সোর্স যে কাউন্টটা পাইলাম অপারেটিং ভোল্টেজে, ওটা হচ্ছে 61, এবং এইভাবেই আমি 4-5 বার কাউন্ট নিব আর কি। এটা হচ্ছে থিকনেস আছে, এবং এই ইয়াটাও থাকবে, এই কার্ডটাও থাকবে, বাট সোর্সটা থাকবে না। এরপরে আমি যেটা করব, এটা হচ্ছে আমার এই রিডিংটা, যে থিকনেস আছে বাট উইদাউট সোর্স কাউন্ট। এরপর উইথ সোর্স কাউন্টটা নিব, থিকনেস থাকবে। উইথ সোর্সটার জন্য আমি এটাকে বের করে সুন্দর করে এখানে মাঝখানে বসাই দিব। মাঝখানে বসাই দিয়ে ঠিক যেইখানে ছিল, যে বরাবর ছিল, আমি ওই বরাবর ইনসার্ট করে দিব আর কি। এটা হচ্ছে আমার উইথ সোর্স। এইবার আমি আবার কাউন্ট দিব। কাউন্ট দেওয়ার পরে আচ্ছা, এই যে আমরা এখন সোর্স দিছি, ভিতরে সোর্স ইনসার্ট করছি, আমি যদি দেখাই, এই যে সোর্স ইনসার্ট করছি। সোর্স ইনসার্ট করার পরেও থিকনেস সহকারে আমার কাউন্ট আসছে 62, এর আগে আসছিল 61। এরকমভাবে 4-5 বার আমি কাউন্ট নেব। এইবার একটা জিনিস নোটিস করার, ওটা হচ্ছে আমি সোর্স সহ যেই কাউন্ট পাইলাম 62, আর সোর্স ছাড়া ব্যাকগ্রাউন্ডের জন্য কাউন্ট পাইছি প্রায় 60 বা 61 এরকম। তার মানে হচ্ছে এটা হচ্ছে ওই থিকনেস যার জন্য আমি সোর্স সহ যে কাউন্ট পাইছি, সোর্স ছাড়াও সেম কাউন্ট পাইছি। তার মানে সোর্স থেকে যে বিটা পার্টিকেলগুলো ইমিট হয়েছে তারা কেউ কাউন্টে কন্ট্রিবিউট করতে পারে না। এই থিকনেসটাই আমি খুঁজতেছিলাম আর কি। এটাই হচ্ছে আমার ওই রেঞ্জের যে আরে ভ্যালু, যেটা বসায় আমি এন্ড পয়েন্ট এনার্জি বের করবো। এর আগের রিডিংগুলো কী হবে, থিকনেসগুলো আমি ধীরে ধীরে কমাই নিব। আমি যেহেতু জানি যে এটার থিকনেসটা মোটামুটি কতর মধ্যে নিলে আমি ওই আরটা পেয়ে যাব, এই জন্য আমি ফাইনালি ওই থিকনেসটাই দিছি। ওই থিকনেসটা আমি কীভাবে অ্যাচিভ করবো আমি বুঝবো, ব্যাকগ্রাউন্ড কাউন্ট যত আসবে আমার সোর্স দেওয়ার পরেও কাউন্টটা ঠিক তত এর কাছাকাছি থাকবে, তখন আমি বুঝবো আমি ওই আরটা পেয়ে গেছি, যেই আরটা আমার দরকার। এবার আরটা আমি কোথা থেকে পাবো, এই যে আমি এটার কোড হচ্ছে ও, এবার আবার ওতে যাবো। এখানে কোড অনুযায়ী এরিয়াল ডেন্সিটির ভ্যালু দেওয়া আছে, যে কোড ও হইলে এরিয়াল ডেন্সিটির ভ্যালু কত, এত মিলিগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আমাদের লাগবে আর কি, যে এর মানে এরিয়াল ডেন্সিটিটা কত বা আরটা কত। ওই আরটাই আমি এইখানে বসায়ে থিওরিটিক্যালি এন্ড পয়েন্ট এনার্জিটা ক্যালকুলেট করব। কিন্তু এটা করার আগে আমরা গ্রাফে একটা কাজ করব। আমি প্রতিটা থিকনেসের জন্য ব্যাকগ্রাউন্ড কাউন্টে সেমভাবে নিব, যে থিকনেস থাকবে কিন্তু সোর্স থাকবে না। জাস্ট থিকনেসগুলোর থাকাকালীন আমি ব্যাকগ্রাউন্ড কাউন্টগুলো নিব, 2-3 বার নিয়ে অ্যাভারেজগুলো নিব, এটা নিব। আর আরেকটা আমি যেটা করব, সোর্স সহ থিকনেসও থাকবে, কাউন্টগুলো নিব। এই দুইটার যে নেট কাউন্ট, এটা আমি বসাবো প্রথমে ওয়াই অ্যাক্সিসে। নেট কাউন্টটা কি, এমএস মাইনাস এমবি, মানে ব্যাকগ্রাউন্ড কাউন্টটা ওই সোর্সের কাউন্ট থেকে বাদ দিব, আর এই পাশে থাকবে আমার থিকনেস, যে কত থিকনেসের জন্য আমি কত নেট কাউন্ট পাইছি। ফর এক্সাম্পল আমি এই থিকনেসের জন্য, থিকনেস যখন কম থাকবে কাউন্ট একটু বেশি পাবো, থিকনেস যখন বেশি হবে কাউন্ট ধীরে ধীরে আমার কমতে থাকবে আর কি। এইটা গেলে একটা কার্ভ। এখন আইডিয়ালি প্র্যাকটিক্যালি যেটা করা উচিত ছিল ওটা হচ্ছে, আমি আবার এই যে প্রতিটা থিকনেসের করেসপন্ডিংয়ে ব্যাকগ্রাউন্ড কাউন্ট যেগুলো পাইছিলাম, এই যে মিন ব্যাকগ্রাউন্ড কাউন্ট 36, 34, তারপর 35, ওই ব্যাকগ্রাউন্ড কাউন্টগুলোর রিপ্রেজেন্ট করে এরকম একটা লাইন আমি ড্র করব। ওই মানে ওই ব্যাকগ্রাউন্ড কাউন্টগুলো যে আমি বসাই, এই থিকনেসের করেসপন্ডিং একটা কিছু পয়েন্ট আসবে আর কি, যেটা আমরা ড্র করি নাই কোনো পিডিএফে, কিন্তু এটা অ্যাকচুয়াল মানে হওয়ার কথা ছিল। ওই পয়েন্টগুলো যে আমি বসাই ধরে নিলাম, আমি এরকম আসছে যে আমি যখন প্রতিটা থিকনেসের করেসপন্ডিংয়ে ব্যাকগ্রাউন্ড কাউন্টটা নিছি, শুধু ব্যাকগ্রাউন্ড কাউন্টটা নিলাম, তখন এরকম আসছে যে এই পয়েন্টগুলো, এই যে আমি আগে বলতেছি প্রথম যে কার্ভটা আঁকছি এটা হচ্ছে নেট কাউন্ট ভার্সেস থিকনেস, আর সেকেন্ড যে পয়েন্টগুলো ড্র করছি, এই যে এই পয়েন্টগুলো, এটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড কাউন্ট আর হচ্ছে থিকনেস। এবার আমি কি বলছি, যেই কাউন্টটা এরকম হবে যে ব্যাকগ্রাউন্ড কাউন্টও যা, থিকনেস মানে সোর্স সহ নেট কাউন্টটাও তা, মানে সোর্স সহ কাউন্টটাও তা, তখন আমি বুঝতে পারবো যে ওই পয়েন্টটা যেই থিকনেসটাতে গিয়ে ইন্টারসেক্ট করবে ওইটা হবে আমার এক্স্যাক্ট ওই থিকনেস যেটা আমি আরে বসাবো আর কি। তাহলে ওই কার্ভগুলোরে রিপ্রেজেন্ট করার জন্য একটা স্ট্রেট লাইন আমি ড্র করব, যেই পয়েন্টে মানে যে কোনো একটা পয়েন্টে টেনজেন্ট আকারে থাকবে, এরপরে যেইখানে গিয়ে ও মিলবে ওইটা হবে আমার ওই স্পেসিফিক থিকনেস, যেটার মাধ্যমে আমি হচ্ছে এন্ড পয়েন্ট এনার্জিটা ক্যালকুলেট করতে পারবো আর কি।
আচ্ছা, এগুলো ছিল আমার ব্যাকগ্রাউন্ড কাউন্টের রিপ্রেজেন্ট করে ওই স্ট্রেট লাইনটা। এখন আপাতত আমরা ওইটা নেই না, আমরা কী করি জাস্ট মাঝখানের যেই পয়েন্ট আছে, মাঝখানের একটা পয়েন্ট আছে ওই পয়েন্টটাতে, আর আমি তো এই টেবিলে দেখবো যে থিকনেস কত হইলে মোটামুটি ব্যাকগ্রাউন্ড কাউন্টার ওইটা সেম হয়, ওইভাবে আমরা একটা জাস্ট ড্র করে দিছি। কিন্তু অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল হচ্ছে ওই পয়েন্টগুলো আমি ড্র করতাম, এই এমএসটাও ড্র করতাম, দেন দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট যেখানে হইতো ওইটা হইতো আমার এক্স্যাক্ট যেই ইয়াটা ছিল আর কি, এক্স্যাক্ট যে আমার আর্টটা ছিল ওইটা পজ করতে একটু। আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে একটা জায়গায় একটু ইমপ্রুভ করতে হবে বা ওইটা একটু মিস্টেক্স হয়েছে। আমি প্রথমে এই গ্রাফটাতে প্রথমে এইখানে নিব শুধু সোর্সের জন্য কাউন্ট, নেট কাউন্ট না। নেট কাউন্ট হচ্ছে সোর্স থেকে ব্যাকগ্রাউন্ড বাদ দিলে, এটা হচ্ছে সোর্সের জন্য কাউন্ট। আর এই গ্রাফটা পাইছি হচ্ছে আমি শুধু ব্যাকগ্রাউন্ড কাউন্টগুলারে বসায়, যে প্রতিটা থিকনেসের করসপন্ডিংয়ে একটা ব্যাকগ্রাউন্ড কাউন্ট আছে ওইটাও বসাবো, আর প্রতিটা থিকনেসের করসপন্ডিংয়ে একটা সোর্স কাউন্ট আছে ওইটাও আমি বসাবো। এবার সোর্স কাউন্টের পয়েন্টগুলোকে ড্র করে একটা কার্ভ পাবো, আর ব্যাকগ্রাউন্ড কাউন্টের পয়েন্টগুলোকে ড্র করে আরেকটা কার্ভ পাবো। এই দুইটা যেই পয়েন্টে মিলবে ওইটা বোঝাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড কাউন্টও যা সোর্সের কাউন্টও তা, ওই থিকনেসটা হচ্ছে আমার এক্স্যাক্টলি আর, এটা হওয়ার কথা ছিল। আর আমি যদি এইভাবে আঁকি এখানে নেট কাউন্ট নেই, তাইলে আমার ওই পয়েন্টটা খুঁজে বের করতে হবে যেইখানে গিয়ে নেট কাউন্টটা প্রায় জিরোর কাছাকাছি, যেই থিকনেসে গিয়ে নেট কাউন্টটা জিরোর কাছাকাছি, ওই থিকনেসটা পাওয়ার জন্য যেই বরাবর টেনজেন্ট নেওয়া লাগে আমি ওইটা জাস্ট নিব আর কি। এটা যদি আমি নেট কাউন্ট নেই, কিন্তু আমি সবচেয়ে বেটার হয় যদি সোর্স কাউন্টটা আলাদা নেই এবং ব্যাকগ্রাউন্ড কাউন্টটা নেই, তখন দুইটা কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে ওইটাই হবে আমার এক্স্যাক্টলি আর এর ভ্যালু, যেটা বসায় আমি এন্ড পয়েন্ট এনার্জিটা বের করবো। এটার মাধ্যমে আমাদের এক্সপেরিমেন্ট টু এন্ড পয়েন্ট এনার্জির ক্যালকুলেশনটা শেষ হবে আর কি।